তুই লুকিয়ে লুকিয়ে আদিবাকে দেখছিস কেন? পিছনে তাকিয়ে দেখলাম সাকিব আমাকে বলছে। আমি ইচ্ছে করে তাকাইনি, হঠাৎ করেই চোখ পড়ে গেছে। এতদিন আদিবার জন্য তোকে কিছু বলতে পারি নাই। ওর সাথে থেকে খুবই তো ভাব নিতি। তা এখন কোথায় গেল তোর সেই ভাব? কিছু বললাম না, মাথা নিচু করে আছি। কিরে, কথা বলছিস না কেন? ক্লাসের সময় হয়ে গেছে, আমি যাই। আরে দাঁড়া, এত তারা কিসের? তার আগে আমাদের একটা কাজ করে দিয়ে যা। কি কাজ? আমাদের জন্য সিগারেট নিয়ে আয়। সরি, আমি আনতে পারবো না, অন্য কিছু করতে বলেন। তুই পারবি না, তোর বাপ পারবে। ওই দিনের মারের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই যদি সিগারেট আনতে না যাস তাহলে তোর এমন অবস্থা করব তা তুই ভাবতেও পারবি না। তারপর বাধ্য হয়ে সিগারেট আনতে গেলাম, কিন্তু আরও একটা সমস্যা বেঁধে গেল। সেটা হলো সিগারেট আনতে গেলে আদিবাদের সামনে দিয়ে যেতে হবে। বাধ্য হয়ে নিচের দিকে তাকিয়ে হেঁটে গেলাম যাতে আদিবাকে না দেখতে হয়। তারপর সিগারেট নিয়ে সাকিবের কাছে দিয়ে আমি ক্লাসে চলে গেলাম। দেখেছিস কত বড় সাহস, কলেজ ক্যাম্পাসে হাতে সিগারেট নিয়ে ঘুরে। মিম, তুই এসব ফালতু ছেলের কথা বাদ দে তো। ওর মতো ছেলেরা এছাড়া আর কি বা করতে পারে? তা ঠিক বলেছিস, ওকে দেখে অনেক ভদ্র ছেলে মনে হলেও ও একটা ফালতু ছেলে। তুই এরকম একটা ছেলের সাথে যে কি করে এতদিন বন্ধুত্ব করলি আমি তাই ভেবে পাচ্ছি না। আগে কি করেছি তা নিয়ে ভাবলে চলবে না, সামনে কি করব তা নিয়ে ভাবতে হবে। তুই ওর কথা বাদ দে তো, অন্য কিছু বল। আচ্ছা বাদ দিলাম, এখন বল রাব্বি ভাইয়ের সাথে তোর রিলেশন কেমন চলছে? ভালোই চলছে। সে হলো মহাব্যস্ত মানুষ, তাই আজকাল আমাকে তেমন সময় দিতে পারে না। দেখিস পাখি যেন আবার খাঁচা ছেড়ে চলে না যায়। ধুর, কি যে বলিস না তুই। আরে মজা করলাম, রাব্বি ভাইয়া আর যাই হোক রবির মতো না। কোথায় ওই ফালতু ছেলেটা আর কোথায় রাব্বি? কার সাথে যে তুই কার তুলনা করিস? আচ্ছা বাদ দে, এখন চল ক্লাসে যাই। চল। ক্লাসে এসে সবার পিছনের বেঞ্চে বসে পড়লাম। আদিবার সাথে যখন বন্ধুত্ব ছিল তখন ওর সাথেই সামনের বেঞ্চে বসতাম, তখন কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতো না। আর এখন আদিবার সাথে বন্ধুত্ব নাই, আর সবার ভালো ব্যবহারও শেষ। সামনের বেঞ্চে আমার জায়গা হয় না, তাই পিছনের বেঞ্চে বসতে হয়। ক্লাস শেষ করে জান্নাতকে ওর স্কুল থেকে নিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নিলাম। তারপর হোটেলে গেলাম। নতুন হোটেলের ম্যানেজার অনেক ভালো, তিনি আমাকে অনেক ভালো জানেন। আর এখানে কাজ করেও অনেক আনন্দ পাচ্ছি, যা আগের হোটেলে পেতাম না। ধুর, কিছু ভালো লাগছে না। এই রাব্বিটা না মনে হয় সারাদিন ব্যস্ত থাকে। এখন একবার ফোন দিয়ে দেখি। কেমন আছো বাবু? ভালো না। কেন, কি হয়েছে? তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না, আমায় সময় দাও না। সরি বাবু, আসলে ইদানিং খুবই ব্যস্ত থাকে তো তাই। এখন থেকে আবার তোমাকে আগের মতন সময় দেব, রাগ করো না বাবু প্লিজ। আচ্ছা, মনে থাকে যেন। কালকে সকালে নদীর পাড়ে ঘুরতে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন ঘুমাও বাবু, গুড নাইট। গুড নাইট। রাব্বির সাথে কথা বলার পর এখন অনেক ভালো লাগছে। এখন শান্তিতে ঘুমাতে পারবো। হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হলো শাড়ি। রবি আমার জন্মদিনে আমাকে একটা শাড়ি দিয়েছিল। না, ওর কোনো কিছুই আমার কাছে রাখা সম্ভব না। কালকে আগে কলেজে যেতে হবে, তারপর ওকে শাড়িটা দিয়ে রাব্বির সাথে ঘুরতে যাব। তার আগে রাব্বিকে আগে বলি নেই, আমাকে আগে কলেজে যেতে হবে। রাব্বির নাম্বারে ফোন দিলাম, কিন্তু ওয়েটিং। আবার দিলাম, তাও ওয়েটিং। কিছুক্ষণ পর রাব্বি কল দিল। সরি বাবু, আসলে এক বন্ধুর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম। ও, তা কিসের জন্য কল দিলাম? আসলে কালকে আমাকে আগে কলেজে যেতে হবে, তারপর কলেজ থেকে তোমার সাথে যাব। আচ্ছা, আমি তোমাকে কলেজ থেকে এসে নিয়ে যাব। আচ্ছা। অনেক রাত হয়ে গেছে, এখনও বাসায় যেতে পারিনি। জানি মা আর জান্নাত কত চিন্তা করছে। মোবাইলও তো নাই কারো কাছে যে ফোন দিব। আমার কাছে যে মোবাইলটা ছিল ওটা তো আদিবার, ওর সাথে যখন বন্ধুত্ব ছিল তখন ও আমাকে দিয়েছিল। আর এখন তো বন্ধুত্ব নাই, তাই এখন আর ব্যবহার করি না। প্যাকেটে ভরে যত্ন সহকারে রেখে দিয়েছি।
ওকে দিয়ে দিতাম, কিন্তু ও তো আমাকে ওর সামনে যেতে নিষেধ করেছে, তাই আর দেওয়া হয়নি। কোনো একদিন সময় সুযোগ পেলে দিয়ে দিব। বাসায় চলে আসলাম। আসার পরই মা বলল, আজকে এত দেরি হলো কেন বাবা? আজকে হোটেলে কাজের চাপ অনেক বেশি ছিল, তাই আসতে দেরি হয়েছে। তা তোমরা খেয়েছো? তোকে ছাড়া কি করে খাই বাবা? জান্নাত তো খাইনি। না, শুধু শুধু এত রাত পর্যন্ত না খেয়ে থাকলে কেন? তোমাদের কত কষ্ট হয়েছে। তুমি অসুস্থ, জান্নাত তো ছোট মানুষ, আর কখনো এমন করবে না। তুমি যাই বলো না কেন ভাইয়া, আমি তোমাকে ছাড়া কখনো খাবো না। হয়েছে, আপনার আর পাকনামি করতে হবে না। এখন সবাই মিলে ভাত খাবো, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। ও একটা জিনিসই তো নেওয়া হয়নি। তাড়াতাড়ি করে মোবাইলটা ব্যাগের ভিতরে ভরে নিলাম। প্রতিদিনই মোবাইলটা নিয়ে যাই, যখন সুযোগ পাবো তখনই দিয়ে দিব। তারপর জান্নাতকে ওর স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসলাম। একটা বেঞ্চের উপর বসে আছি। হঠাৎ পেছন থেকে আদিবার কণ্ঠের মতো কিছু শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম আদিবা আমাকে ডাকছে, আর ওর হাতে একটা প্যাকেটটা আমার হাতে দিয়ে বলতে লাগলো, এটা তোর দেওয়া সেই শাড়িটা। আমি চাই না তোর কিছু আমার কাছে থাকুক। এতদিন মনে ছিল না, তাই দিতে পারিনি। তারপর আমিও ব্যাগ থেকে মোবাইলটা বের করে ওকে দিয়ে দিলাম। আমার মতো রাস্তার ছেলের হাতে এটা শোভা পায় না। আপনার মোবাইল আপনার কাছে রাখুন। আপনার সামনে যেতে নিষেধ করেছিলেন, তাই এতদিন দেওয়া হয় নাই। ভালো করেছিস, দিয়েছিস। সব জিনিস সবার জন্য না। এই বলে আদিবা চলে গেল। রাব্বিকে ফোন দিয়ে আসতে বললাম। ও আসার পর নদীর পাড়ে ঘুরতে গেলাম। নদীর পাশেই একটা পার্ক আছে, খুবই সুন্দর। পার্কের একটা বেঞ্চের উপর বসে দুজনে গল্প করছি। আচ্ছা বাবু, তুমি আমাকে ভালোবাসো তো? এইটা কি ধরনের প্রশ্ন রাব্বি? আরে রাগ করো কেন? আমি তো শুধু এমনিতেই জিজ্ঞেস করলাম। আমি যদি কিছু বলি তুমি রাগ করবে না তো? রাগ কেন করব? আচ্ছা, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে? দেওয়ার চেষ্টা করব। বলো কি চাও? আমি তোমার সাথে রুম ডেট করতে চাই। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? এটা তো আজকালকার যুগে কমন ব্যাপার, সবাই এটা করে। সবাই করে, তার মানে এটা নয় যে আমাদেরও করতে হবে। আর বিয়ের আগে আমি কখনো এসব করতে পারবো না। বিয়ে তো আমরা করবই, তাহলে করলে সমস্যা কি? আমরা বিয়ে করব, কিন্তু এখনো করিনি। দেখো আদিবা, আমার সব ফ্রেন্ডের রিলেশন করে, আর ওরা ওদের গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটও করেছে। আর সবাই এটা করে, আজকালকার রিলেশনই এমন। তার মানে তুমি আমার সাথে রুম ডেট করে তোমার ফ্রেন্ডদের এটা বোঝাতে চাও যে তুমি আমার সাথে রুম ডেট করেছো? আর আজকালকার রিলেশন কেমন তা জানার প্রয়োজন বোধ আমি করছি না। আমি সেটা বোঝাতে চাইনি, আমি তো শুধু তোমাকে এটা বোঝাতে চাইছি যে এরকমটা এখন সচরাচরই হয়ে থাকে। আমি এটা ভেবে পাচ্ছি না যে তুমি এরকম নিচু চিন্তা ভাবনা কি করে করতে পারো। আমি এ বিষয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি চললাম। রাগ করেই সেখান থেকে চলে আসলাম। এতটা রাগ হয়েছে রাব্বের উপর তা বলার মতো না। ও কি করে আমায় এমন প্রস্তাব দিতে পারে আমি সেটাই ভেবে পাচ্ছি না। বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। দুপুরে না খেয়েই শুয়ে পড়লাম। বিকালে মিম ফোন দিল। আজকে কলেজে আসলি না কেন? রাব্বির সাথে ঘুরতে গিয়েছিলাম। তোর কণ্ঠ এমন লাগছে কেন? রাব্বি ভাইয়ের সাথে কি কিছু হয়েছে? না, ভালো লাগছে না, পরে কথা বলবো। আচ্ছা, আমি তোর বাসায় আসছি। ফোনে কথা বলেও ভালো লাগছিল না। পার্কে থেকে আসার পর রাব্বি আমাকে অনেক কল মেসেজ দিয়েছিল, কিন্তু আমি রাগের কারণে রিপ্লাই দিই নাই। কিছুক্ষণ পর মিম আসলে ওর সাথে ছাদে গেলাম। এখন আমাকে বল তো, তোর কি হয়েছে? আন্টির কাছে শুনলাম এখনো পর্যন্ত নাকি কিছু খাসনি। রাব্বির উপরে রাগ করেছি। কেন, কি হয়েছে? ও আজকে পার্কে আমাকে রুম ডেট করতে অফার করেছিল। কি? তা তুই কি বললি? ওর সাথে ঝগড়া করে চলে এসেছি। তা এর সাথে ভাত না খাওয়ার কি সম্পর্ক? আমার কিছুই ভালো লাগছিল না। আমি ভেবে পাচ্ছি না ও এমনটা কি করে বলতে পারলো।
আমিও ভেবে পাচ্ছি না যে রাব্বি ভাইয়া এটা কি করে বলতে পারলো। তারপর মিমের সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। হোটেলে এসে কাজ করতেছিলাম, হঠাৎই শুনতে পেলাম আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া। আমিও এটাই চাই। তোমার মতো মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এখন তো সব দোষ আমার। তুমি তো ধোয়া তুলসী পাতা। সব সমস্যার মূলে তুমি। সব দোষ আমার উপর চাপিয়ে দিয়ে নিজে সাধু সেজেছ। তুমি তোমার ছেলে বন্ধুদের সাথে এত মেলামেশা না করলে তো আর সমস্যা হতো না। ওরা শুধুই আমার বন্ধু, এর থেকে বেশি কিছু না। আর তুমি একটু আমাকে বলবে যে তুমি কোনোদিন আমার সাথে দেখা করতে ঠিক সময় এসেছো? রাতে ফোন দিলে ওয়েটিং, এমনকি আজকে আমার এখানে এসে তোমার জন্য ওয়েট করতে হয়েছে। আমি আমার বন্ধুদের সাথে কথা বলি, আর আমার একটু ঘুমের সমস্যা, তাই ঠিক টাইমে উঠতে পারি না। আর তোমার সাথে রিলেশন হওয়ার পর আমার নিজের জীবনের স্বাধীনতা চলে গেছে। আমি কখন কি করব না করব সব তুমি ঠিক করে দাও। কখন খাবো তাও তুমি ঠিক করে দাও। এমনকি আমি কি শার্ট প্যান্ট পরবো তাও তুমি ঠিক করে দাও। নিজের কাছে মনে হয় আমি যেন ছোট বাচ্চা। আমি তোমাকে ভালোবাসি বিধায় এটা করি। আর তোমার সাথে রিলেশন চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। তাই আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া। আমিও তাই চাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনলাম। ভাইয়া যদি কিছু মনে না করেন, আমি কি আপনাদের মাঝে কিছু বলতে পারি? বলুন। আচ্ছা, আপনারা দুজন কি একে অপরকে ভালোবাসতেন? অবশ্যই বাসতাম। আমার মনে হয় আপনাদের কারোর মধ্যেই প্রকৃত ভালোবাসা ছিল না। আপনার এরকম কেন মনে হলো? দেখুন, ভালোবাসার মানে পাওয়া না, ভালোবাসার মানে হলো একে অপরকে স্যাক্রিফাইস করা। কিন্তু আপনারা দুজনে কেবল নিজেদের দিকটাই ভেবেছেন। আপনি ভেবেছেন আপনার বয়ফ্রেন্ড আপনার কথা মতো চলুক, আর আপনি ভেবেছেন আপনার গার্লফ্রেন্ড আপনার সব কথা মেনে চলুক। কিন্তু কখনো কি দুজনে একে অপরের ইচ্ছা অনিচ্ছা জানতে চেয়েছেন? একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করেছেন? তা আপনারা করেননি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একজন আরেকজনকে কতটা স্যাক্রিফাইস করলেন, তার মাধ্যমে ভালোবাসা ফুটে ওঠে। সত্যি ভাইয়া, আপনি আমাদের চোখ খুলে দিলেন। আমরা কখনো এভাবে ভেবে দেখিনি। এখন থেকে আমরা একজন আরেকজনের ইচ্ছাকে গুরুত্ব দিব। নিজেদের ভুলগুলি শুধরে নিয়ে নতুনভাবে শুরু করব। শুভকামনা আপনাদের জন্য। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? মনে করার কি আছে, করুন। আপনার গার্লফ্রেন্ড আছে? না, একজনকে ভালোবাসতাম, কিন্তু সেটা একতরফা। সে অন্য কাউকে ভালোবাসে। একটা কথা জোর দিয়ে বলতে পারি, ওই মেয়ে জীবনে অনেক বড় ভুল করলো। হয়তো এর জন্য সে সারা জীবন পস্তাবে। কিন্তু আমি তা চাই না। সত্যি ভাইয়া, আপনার মতো মানুষ হয় না। চলে ভাইয়া, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তারপর তারা চলে গেল। খুবই খুশি যে দুটো ভাঙা হৃদয়কে মিলিয়ে দিতে পারলাম। রাতে শুয়ে আছি, রাব্বি অনেকগুলা কল দিল, কিন্তু আমি ধরলাম না। তারপর মেসেজ দিল। শেষবারের মতো কলটা ধরো প্লিজ। বলো। আমি খুবই দুঃখিত আদিবা। আমার তোমাকে তখন ওটা বলা উচিত হয়নি। দয়া করে আমাকে মাফ করে দাও। আমি খুবই লজ্জিত। জানো, তোমার উপরে আমার ভীষণ রাগ হয়েছিল তখন। আমি তোমাকে অনেক ভালোবাসি রাব্বি। চলো না, আমরা বিয়ে করে ফেলি। আমার বাবা মা অবশ্যই মেনে নেবেন। তাদের কাছে আমার সুখই সব। শান্ত হও আদিবা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। এত কথা ফোনে বলা যাবে না। কালকে তুমি আমার সাথে দেখা করো নদীর পাড়ে। আচ্ছা, ঠিক আছে। গুড নাইট। ওকে, গুড নাইট। রাতে শুয়ে আছি, তখনই রেস্টুরেন্টের মেয়েটার কথা মনে পড়ে গেল। মেয়েটা আদিবাকে নিয়ে যা বলেছিল, হয়তো তা কখনো সত্যি হবে না। কারণ আদিবা আমাকে কোনো দিনও ভালোবাসবে না। ও রাব্বিকে অনেক ভালোবাসে। জানি না রাব্বি ওকে ভালোবাসে কি না, কিন্তু আমি চাই আদিবা সুখে থাকুক। ওকে ভুলে যেতে চাই। কারণ ওর সাথে যখন আমার পরিচয় হয়েছিল তখন আমার কেউ ছিল না, কিন্তু এখন আমার একটা পরিবার হয়েছে। আমাকে তাদের দেখভাল করতে হবে। শুধু শুধু ওর কথা ভেবে বসে থাকলে চলবে না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেলাম। তারপর রাব্বিকে ফোন দিয়ে বেরিয়ে পড়লাম। পার্কে গিয়ে রাব্বির জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর রাব্বিও চলে আসলো। সরি,
আমার একটু দেরি হয়ে গেল। আরে কোনো সমস্যা নেই, চলো দুজনে হাঁটি। আমি তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এখানে এসেছি। আচ্ছা বলো। আমি তোমাকে ভালোবাসি না আদিবা। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি যা বলছি ভেবেই বলছি। আসলে তোমার সাথে রিলেশনে যাওয়ার আগে আমার আরও একটা রিলেশন ছিল, ওর নাম লাবণী। আমাদের পরিবারেও মেনে নিয়েছিল, তারা আমাদের বিয়েও ঠিক করেছিল। কিন্তু হঠাৎই একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। তারপর আমি খুবই ডিপ্রেশনে ভুগি। আমার কিছুই ভালো লাগতো না তখন, আমার অবস্থা খুবই খারাপ হচ্ছিল। তারপর হঠাৎ একদিন আমি তোমাকে দেখি, তুমি তোমার বান্ধবীর সাথে হেসে হেসে কথা বলছিলে। কেন জানি না আমার খুবই ভালো লাগছিল তোমার হাসিটা। তুমি যতক্ষণ কথা বলছিলে ততক্ষণ আমি তোমার দিকে তাকিয়েছিলাম। এমনিতেই লাবণীর সাথে ব্রেকআপ হবার পর আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। তারপর তোমাকে প্রপোজ করি আর তুমিও রাজি হয়ে গেলে। কিন্তু আমি তোমাকে মন থেকে মেনে নিতে পারছিলাম না, কারণ আমি লাবণীকে অনেক ভালোবেসেছিলাম। প্রথম প্রথম তোমাকে অনেক ভালো লাগতো, তাই তো তোমাকে রবির সাথে মিশতে বারণ করেছিলাম। কিন্তু হঠাৎ একদিন লাবণী আমাকে ফোন করে, ও আমাকে সরি বলে আর আবার আমার জীবনে ফিরে আসতে চাইলো। আসলে ওর সাথে ব্রেকআপ হওয়ার জন্য শুধু ও দায়ী ছিল না, আমিও সমানভাবে দোষী ছিলাম। তাই ওকে মেনে নিয়েছিলাম। আর আমাদের দুই পরিবারও আমাদের এক হওয়াতে অনেক খুশি, কারণ তারা চাইতো আমরা যাতে একসাথে থাকি। ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন, তাই তারা চাইতো আমরা যাতে একে অপরের সাথে থাকি। আর ওই দিন রেস্টুরেন্টে আমি লাবণীর সাথেই কথা বলছিলাম। রবি তোমাকে যা বলেছে তা সবই সত্যি, কিন্তু তুমি রবির সাথে যা করেছিলে তা যখন আমার কাছে এসে বললে, আমি তখন অনেক অবাক হয়েছিলাম। এটা ভেবে যে তুমি আমাকে এতটা বিশ্বাস করো, আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। লাবণীকেও তোমার কথা বলি নাই, ও জানতে পারলে হয়তো আবার আমাকে ছেড়ে চলে যাবে। আর তুমিও আমাকে অনেক ভালোবাসো, ভেবে পাচ্ছিলাম না কিভাবে তোমার সাথে ব্রেকআপ করব। তাই এই রুম ডেটের প্ল্যানটা করি। কিন্তু পরে বুঝতে পারলাম এসব বাদ দিয়ে তোমাকে সরাসরি বলি, আর আমাকে পারলে মাফ করে দিও। হয়তো আজকের পর তোমার সাথে আমার আর কথা হবে না। কি পেয়েছো আমাকে? খেলার পুতুল? যখন যা মন চাইবে তখন তাই করবে? আমার লাইফের ফার্স্ট ক্রাশ ছিলে তুমি। তুমি আমাকে প্রপোজ করার আগে থেকে আমি তোমাকে দেখেছি, তাই তো তোমার প্রপোজে রাজি হয়ে গেলাম। অনেক বিশ্বাস করতাম তোমাকে, আর তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে। আমাকে আরো আগে বলতে পারতে, তা না করে দিনের পর দিন আমাকে ধোঁকা দিয়ে গেছো। যখন রবির সাথে এত কিছু করলাম তখনও তো বলতে পারতে, কিন্তু তুমি বলনি। আমি ভীষণ চিন্তায় ছিলাম যে তুমি কিভাবে নেবে বিষয়টা, তা ভেবে আমি খুবই দুঃখিত। তোর কোনো অধিকার নাই আমার হাত ধরার। এতই যখন লাবণীকে ভালোবাসতি তাহলে আমার সাথে প্রেম কেন করেছিলি? তোদের মতো ছেলেরা প্রেমটাকে খুবই সস্তা জিনিস ভাবিস। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে আমি একটা ধোঁকাবাজির উপর ক্রাশ খেয়েছিলাম। চলে আসলাম পার্ক থেকে, খুবই কষ্ট লাগছে। কোনোভাবে বাসায় চলে আসলাম। বাসায় এসেই দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। রবির সাথে করা অন্যায়গুলো মনে পড়তে লাগলো। আমি ওকে বলেছিলাম জীবনে আর কখনো নিজেকে এতিম না বলতে, আর সেই আমি ওকে এতিম বলে অপমান করেছিলাম। আমি খুবই খারাপ একটা মেয়ে, তাই তো ওর বাবা মা সম্পর্কে বাজে কথা বলেছিলাম। ও হয়তো আমাকে কোনোদিনও মাফ করবে না। নিজেকে খুবই নিকৃষ্ট মনে হচ্ছে। কাঁদতে কাঁদতেই শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল দেখলাম বাবা মা আমার পাশে বসে আছে। আমার ঘুম ভাঙতেই তারা বলল, তোর কি হয়েছিল মা? এভাবে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লি কেন? জানিস আমরা কত ভয় পেয়ে গেছিলাম, তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি তুই ঘুমাচ্ছিস। শরীর অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম।
দরজা ভুলে বন্ধ করেছিলাম। তা এখন কেমন লাগছে? ভালো। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। হোটেলে কাজে যাবার সময় বাসা থেকে শাড়ির প্যাকেটটা নিয়ে নিলাম, যেটা আমি আদিবাকে দিয়েছিলাম। শাড়িটা কোনো গরিব মহিলাকে দিয়ে দিব। এটা আমার কাছে থাকলে আমি আদিবাকে কখনো ভুলতে পারবো না, আর আমি আমার লক্ষ্যেও পৌঁছাতে পারবো না। বাসায় আসলেই ওর কথা মনে পড়ে, ঠিকভাবে পড়ালেখাও করতে পারি না। হয়তো আদিবাকে কখনো ভুলতে পারবো না, কিন্তু এই শাড়িটা আমার কাছে না থাকলে হয়তো ওকে কম মনে পড়বে। আর ওই কলেজও পরিবর্তন করতে হবে। ওই কলেজে পড়লে আদিবার সাথে প্রতিদিন দেখা হবে, তাহলে ওকে ভুলে থাকা অসম্ভব হয়ে যাবে। কালকে কলেজে গিয়ে প্রিন্সিপালের কাছে বলতে হবে। শাড়িটা একটা মহিলাকে দিয়ে দিলাম, তারপর আমি হোটেলে গেলাম। রাতে বাসায় এসে খেয়ে পড়তে বসলাম। পড়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়তে বসলাম। তারপর কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে ওর স্কুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। ক্লাসের অনেক আগে চলে আসলাম প্রিন্সিপালের সাথে কথা বলবো বলে। তাকে অনেক করে বললাম, তিনি বললেন কলেজ পরিবর্তন করতে 10,000 টাকা লাগবে। ক্যাম্পাসে একটা বেঞ্চের উপর বসে ভাবছি এত টাকা কিভাবে জোগাড় করব। কিন্তু আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হলে এই টাকা আমাকে জোগাড় করতেই হবে, নয়তো এখানে থাকলে আমি আমার পড়ালেখায় মনোযোগ দিতে পারবো না। এসব ভাবতেছিলাম, তখনই বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল। হয়তো তিনি আমাকে এই বিপদে সাহায্য করতে পারবেন। তারপর বড় ভাইয়ের কাছে চলে আসলাম, তাকে সব কিছু বললাম। তার কাছ থেকে টাকা নিয়ে আবারও কলেজে চলে আসলাম। প্রিন্সিপালের কাছে টাকা দিয়ে কলেজ পরিবর্তন করলাম। কলেজ ক্যাম্পাসে বসে আছি। আজকে কেন জানি ক্লাস করতে মন চাচ্ছে না। শেষবারের মতো কলেজটাকে দেখে নিলাম, হয়তো আর কখনো দেখা হবে না। হঠাৎ আদিবার কণ্ঠের মতো কেউ আমার নাম ধরে পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখলাম আদিবাই। আদিবাকে দেখা মাত্রই আমার চোখ নিচের দিকে নামিয়ে দিলাম। ও আমাকে নরম কণ্ঠে বলতে লাগলো, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তোকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমাকে মাফ করে দে। আরে কি করছেন আপনি? আমার কাছে কেন মাপ চাইবেন? দেখেন, আপনার সাথে যা হয়েছে তার সবই আমি ভুলে গেছি, আর আমি চাইবো আপনিও ভুলে যান। তার মানে তুই মাফ করবি না? হয় তুই আমাকে মাফ করবি, না হয় আমি নিজেই নিজের ক্ষতি করব। এটা বলেই ব্যাগ থেকে একটা চাকু বের করে বলতে লাগলো, বললাম তো আমি আপনাকে মাফ করে দিয়েছি, আপনি চাকু ফেলে দিন। তুই এখন আমাকে মাফ করিসনি? করলে আমাকে আপনি করে বলতে পারতি না? আচ্ছা, আমি তোকে মাফ করে দিয়েছি। তারপর আদিবা চাকু ফেলে দিল। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি জানি আদিবা খুবই জেদি। দুজনেই একটা বেঞ্চের উপর বসে আছি। আগে যেভাবে বসে থাকতাম, অনেকক্ষণ দুজনে চুপচাপ বসেছিলাম। নীরবতা ভেঙে আদিবাই বলল, এখনো ভালোবাসিস আমাকে? না। কেন? আগে তো বাসতি। তখন অনুভূতিগুলো জীবিত ছিল, এখন মরে গেছে। আবার জাগিয়ে তুলবি? তা সম্ভব নয়। কেন? আগে এই পৃথিবীতে আমার কেউ ছিল না, এখন আমার এক মা আর বোন আছে। তারাই এখন আমার সব। আগে আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু এখন আছে। আর তার জন্য তোকে ভুলে থাকাটা খুবই জরুরি। আমি খুবই খারাপ একটা মেয়ে, তাই তো তোর সাথে ওই রকমটা করতে পেরেছি। তুই পারবি আমাকে ভুলে থাকতে? তুই না আমাকে অনেক ভালোবাসিস? পারতে হবে, আর তার জন্যই আমি কলেজ পরিবর্তন করব। এখানে থাকলে হয়তো তোকে ভুলে থাকা সম্ভব না। তুই কলেজ কেন পরিবর্তন করবি? তোকে আমায় ভালোবাসতে হবে না। তারপরও তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। তুই ভালো করে জানিস আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তাই হয়তো তুই এভাবে বলছিস। কিন্তু তুই যদি আমার সত্যিই ভালো চাস, তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। যদি কখনো জীবনে বড় হতে পারি, তাহলে আবার তোর কাছে ফিরে আসবো। আর যদি না পারি, তাহলে হয়তো আর কোনো দিনও আমাদের দেখা হবে না। আমি তোর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। তোকে শুধু একটা কথাই বলতে চাই, যদি আমাকে সত্যিই চাস, তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। সব সময় ভালো থাকবি, হাসি খুশি থাকবি। তুই অনেক ভালো একটা মেয়ে। এটা বলে সেখান থেকে চলে আসলাম। পিছনে তাকালাম না। জানি আদিবা বেঞ্চের উপর বসে কাঁদতেছে। কাঁদুক, কাঁদলে হয়তো কষ্ট কম হবে। জানি না কখনো আদিবার যোগ্য হতে পারবো কিনা। এখন জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো ভালো পড়ালেখা করে
ভালো চাকরি করা, যাতে পরিবারের খেয়াল রাখতে পারি। যদি কখনো আদিবাদের সমকক্ষ হতে পারি তাহলে ওর কাছে ফিরে আসব অবহেলিত ভালোবাসার জন্য। আর যদি না পারি তাহলে মুছে ফেলতে হবে জীবন থেকে আদিবা নামটি। বেঞ্চের উপর বসে কাঁদছি। আজকে নিজের দোষে রবিকে হারালাম। যখন ও কাছে ছিল তখন বুঝতে পারি নাই, আর এখন দূরে চলে যাওয়ার কষ্ট পাচ্ছি। জানি না ওকে আর পাবো কিনা। এসব ভাবতেছি আর বেঞ্চের উপর বসে কাঁদতেছি। তখনই মিম আসলো। তোর কি হয়েছে আদিবা? এভাবে বেঞ্চের উপর বসে কান্না করছিস কেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর সেই ভুলের জন্য আজকে রবি আমাকে ছেড়ে চলে গেছে। কি হয়েছে আমাকে বল তো। মিমকে সব কিছু বললাম। সব শোনার পরও বলল, এখন কষ্ট পেয়ে কী লাভ? রবি তো আর ফিরে আসবে না। আমরা এমনই, যখন কাছে থেকে তখন তার মূল্য বুঝি না, যখন সে দূরে চলে যায় তখনই তাকে বুঝতে পারি। এখন এভাবে কেটে আর কী হবে? যদি ওকে সত্যি ভালোবাসিস তাহলে ওর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই তোর কাছে। হ্যাঁ, আমি তাই করব। প্রয়োজনে আমি রবির জন্য সারা জীবন অপেক্ষা করব। ওকে যে আমি অনেক ভালোবাসি। এখন কান্না থামা, চল তোকে বাসায় দিয়ে আসি। জানি না আদিবাকে ভুলে থাকতে পারবো কি না। যতই ওকে ভুলে থাকার চেষ্টা করি ততই আরও বেশি করে ওকে মনে পড়ে। কিন্তু আমার তো ওকেও ভুলে থাকতেই হবে। জানি এটা অনেক কঠিন, তারপরও আমার পরিবারের জন্য হলেও আমাকে পারতে হবে। এসব ভাবছিলাম, তখনই মা জিজ্ঞেস করলো, তো কি এমন দেখাচ্ছে কেন বাবা? তোর কি কিছু হয়েছে? না মা, কিছুই হয়নি। আমার কাছে কিছু লোক আস না বাবা, তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তোর কিছু একটা হয়েছে। আর তুই তো আজকে কলেজ থেকেও তাড়াতাড়ি চলে এলি। কিছু হয়ে থাকলে আমাকে বল বাবা। মাকে আদিবার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। মেয়েটাকে তো অনেক ভালোবাসিস, তাহলে ওর থেকে দূরে কেন চলে এলি? কি করতাম আমি মা? ওদের আর আমাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ওর বাবা হয়তো কখনো এই সম্পর্ক মেনে নেবে না। মেনে না নেওয়ারই কথা। কোনো বাবাই চাইবে না তার মেয়েকে কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিতে। এটা তুই বলছিস? হয়তো আদিবার বাবা তার মেয়ের সুখের জন্য রাজি হতো, আর তুই কি পারবি আদিবাকে ভুলে থাকতে? তুই ঠিকই কষ্ট পাবি, আর আমরা চাই না তুই কষ্ট পাস। মিম আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। রুমে এসে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা মা আমার রুমে আসলো। তুই কি অসুস্থ মা? মিম তোকে বাসায় দিয়ে গেল। এ কি, তুই কান্না কেন করছিস? কি হয়েছে মা, আমাদের বল। ও আমাকে ছেড়ে চলে গেছে মা। আমার নিজের ভুলের জন্য রবিকে হারালাম। ওই ছেলের এত সাহায্যে আমার মেয়েকে কষ্ট দেয়। তুই চিন্তা করিস না মা, রবির সাথে তোর বিয়ে দেব। তুই শুধু ওর ঠিকানা দে। কিন্তু ও রাজি হবে না বাবা। তা নিয়ে তুই চিন্তা করিস না। আমার মেয়ে কষ্ট হবে ওই ছেলের জন্য, তা আমি হতে দেব না। বিছানায় শুয়ে আছি, তখনই কে যেন দরজায় নক করলো। মা গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পর আমাকে ডাক দিল, মা এই লোকটা কে? আমি আবিদার বাবা। আমি জানতে এসেছি তুমি আবিদাকে ছেড়ে কেন চলে এলে। আমি আদিবাকে ভালোবাসি আর ভবিষ্যতে বাসবো। ওর যোগ্য হয়েই ওর কাছে ফিরে আসবো। মানুষের যোগ্যতা তার চরিত্রে ফুটে ওঠে। আর তুমি যদি আমাকে অন্য 5টা মেয়ের বাবার মতো ভাবো তাহলে ভুল ভাববে। আমি মোটেই সেরকম নই। আমরা এখন পর্যন্ত আবিদার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। ও যা চেয়েছে তাই দিয়েছি। ওকে কোনোদিনও কষ্ট পেতে দিইনি। আর আজকে প্রথমবার ও কষ্ট পেল শুধু তোমার জন্য। দেখো, আমি চাই তুমি আবিদাকে বিয়ে করো। তোমার পরিচয় জানার দরকার নেই, আমার শুধু তোমাকে জানলেই হবে। মাফ করবেন আমাকে, আমি এখন আদিবাকে বিয়ে করতে পারবো না। আপনি যতটা সহজভাবে বলে দিলেন, জীবনটা ততটা সহজ নয়। আদিবার 1 মাসের যা খরচ তা হয়তো আমি 6 মাসেও আয় করতে পারি না। আর এখন আমার যা অবস্থা তাতে আদিবাকে বিয়ে করা সম্ভব নয়। তুমি আমার অফিসে কাজ করবে, তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। কিন্তু আমি কষ্ট না করে কোনো কিছু পেতে চাই না। কষ্ট না করে পেলে তার কোনো মূল্য থাকে না। আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করব। আচ্ছা, তুমি তোমার যোগ্যতা অনুসারে আমার অফিসে কাজ করবে, পাশাপাশি লেখাপড়াও করবে। দেখো বাবা, আবিদা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। ও খুবই আবেগী একটা মেয়ে, খুব অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে। ওকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখিনি।
আজকে প্রথমবার দেখলাম। দয়া করে তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যা বাবা, তুই তো আদিবাকে ভালোবাসিস। রাজি হয়ে যাও ভাইয়া, আমরা তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না। আচ্ছা, আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে। আপনি আদিবাকে আমার সাথে বিয়ের কথা বলবেন না, এটা ওর জন্য সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তবে আমি চাই তোমরা সকলে আমার দেওয়া বাড়িতে ওঠো। প্লিজ কিছু মনে করো না, এটা আমি দিব না, অফিস থেকেই তোমাকে দেওয়া হবে। তার বিনিময়ে মাসিক টাকা কেটে রাখা হবে তোমার বেতন থেকে। কাল তোমরা সেই বাড়িতে উঠবে, সেখানেই বিয়ের কার্যক্রম হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন চলি, কালকেই তোমাদের বিয়ে হবে। বাবা, রবি কি বলল? ও রাজি হয়নি মা, আমি জেদ করে তোর বিয়ে অন্য এক জায়গায় ঠিক করে ফেলেছি কালকে। এটা তুমি কি করলে বাবা? আমি এই বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মনোমুখ দেখবি। এটা কি হয়ে গেল? আমি রবিকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করব? ও তো আমাকে বলেছিল যে আমার কাছে ফিরে আসবে, কিন্তু এই বিয়ে না করলে বাবা আত্মহত্যা করবে, আর আমি তা কিছুতেই হতে দেব না। প্রয়োজনে বাবার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দেব। আজকে আমার বিয়ে, কিন্তু আমার তাতে কোনো খেয়াল নেই। আমি শুধু রবির কথাই ভেবে চলেছি। কার সাথে আমার বিয়ে হচ্ছে তা জানারও ইচ্ছে হচ্ছে না। কবুল বলার সময় রবির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠল। তখনই বাবার কথা মনে পড়ে গেল। তারপর কবুল বলে দিলাম। বাসর ঘরে বসে আছি। শুনেছি এই দিনটা নাকি মেয়েদের জীবনের শ্রেষ্ঠ রাত, কিন্তু আমার কাছে আজাবের মতো মনে হচ্ছে। কিছুক্ষণ পর কেউ একজন বাসর ঘরে প্রবেশ করলো। তারপর বলল, শুনেছি বাসর ঘরে স্বামী আসলে তাকে সালাম দিতে হয়, কিন্তু আপনি তা জানেন না মনে হচ্ছে। দেখুন, আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, বাবার জন্য বিয়েটা করেছি। আপনি বললেই তো আর হবে না। আপনি আমার বউ, আপনার উপর আমার অধিকার আছে, আর আমি আমার অধিকার আদায় করেই ছাড়ব। দেখুন, ভালো হবে না কিন্তু। যখনই সামনে তাকালাম আমি অবাক রবিকে দেখে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই তোমাকে তার শাস্তি দিলাম। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আর কখনো কষ্ট দিব না, তোমাকে অনেক ভালোবাসবো। আমি খুবই দুঃখিত তোমাকে অপমান করার জন্য। দয়া করে আমাকে মাফ করে দাও। এসব কথা এখন বাদ দাও, রাত যে ফুরিয়ে যাচ্ছে, বাসর করবো কখন? আজকে কোনো বাসর হবে না, তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই। তুমি বললেই তো আর আমি মানবো না। আমি আমার অধিকারটা ঠিকই বুঝে নিব, এটা বলেই আদিবাকে জড়িয়ে ধরলাম। এই সবাই দেখছে তো, লাইট বন্ধ করো। লাইট বন্ধ করে আদিবাকে নিয়ে সুখের সাগর পাড়ি দিতে গেলাম। সবাই দোয়া করবেন আরও এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আরো নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটির লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।